তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে বিষয়টা খেয়াল করো একটু, যে কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আমার এই ক্লাস। সেটা হচ্ছে যে প্রথমে কন্ডিশন এর আগে আমাদেরকে কন্ট্রোল স্টেটমেন্টের একটি কথা আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে বা শিখতে হবে। তো কন্ট্রোল স্টেটমেন্ট কথাটা কি? দেখো যে সি প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্ট সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পর্যায়ক্রমে নির্বাহ হয় বা এক্সিকিউট হয়, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে প্রোগ্রামের প্রবাহ নিয়ন্ত্রণ, যেমন এক বা একাধিক স্টেটমেন্ট, একাধিকবার নির্বাহ, শর্ত সাপেক্ষে কোনো এক বা একাধিক স্টেটমেন্ট নির্বাহ, এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টে প্রোগ্রামে নিয়ন্ত্রণ, স্থানান্তর ইত্যাদি করার প্রয়োজন হয়। তো যে সকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রাম স্টেটমেন্ট সমূহের পর্যায়ক্রমিক নির্বাহ বা এক্সিকিউট নিয়ন্ত্রণ করা যায় তাদেরকে কন্ট্রোল স্টেটমেন্ট বলে। এখন এই কন্ট্রোল স্টেটমেন্টগুলোকে ওরা প্রথমত তিন ভাগে ভাগ করছে। একটি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বা ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমরা এই তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে সবার শুরুতে যে জিনিসটা জানতে হবে যে কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি, এটা আমরা আগে জানবো। যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে বা সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্বাহের জন্য কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয়। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত সত্য হলে প্রোগ্রামে এক ধরনের ফলাফল পাওয়া যায় এবং মিথ্যা হলে অন্য ধরনের ফলাফল পাওয়া যায়। তো এইখানে দুইটা জিনিসের কথা বলা আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে, যে তোমার শর্তটা যদি সত্য হয় প্রোগ্রামে তাহলে এক ধরনের তুমি ফলাফল পাবে, আর যদি এটা মিথ্যা বা ফলস হয় তাহলে তুমি অন্য ধরনের ফলাফল পাবে। তো সি প্রোগ্রামিং ভাষায় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো হচ্ছে পাঁচটি। একটি হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ ডট ডট এলস স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ ডট ডট এলস স্টেটমেন্ট আর সুইচ স্টেটমেন্ট। এই পাঁচটি স্টেটমেন্ট সম্পর্কে আমরা জানবো এবং এই স্টেটমেন্টগুলো ব্যবহার করে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করব সি প্রোগ্রামে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে প্রথমে আমি যে জিনিসটি বলছি যে ইফ স্টেটমেন্ট কি। হ্যাঁ, তো প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্বাহের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এক্ষেত্রে ইফ স্টেটমেন্ট তার কন্ডিশনটি চেক করে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে বডির মধ্যে অবস্থিত স্টেটমেন্ট সমূহ নির্বাহ হয়, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে বডির মধ্যে অবস্থিত স্টেটমেন্ট সমূহ নির্বাহ হয় না। তো ইফ স্টেটমেন্ট ব্যবহারের যে ফরম্যাট হচ্ছে এটা, প্রথমে ইফ লিখবা, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লিখতে হবে, তারপর মেইন কাজটি তুমি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, অর্থাৎ বডি স্টেটমেন্টের মধ্যে এই কাজটা করতে হবে। বডি স্টেটমেন্টের মধ্যে তোমাকে এই মূল কাজটা করতে হবে এবং অবশ্যই লেফট ব্রেস অ্যান্ড রাইট ব্রেস এই দুইটার মাঝখানে মেইন কাজটি করতে হবে। এটাই ছিল ইফ স্টেটমেন্টের ব্যবহারের একটি ফরম্যাট বা স্ট্রাকচার। এখন আমরা যদি দেখি যে কিবোর্ড থেকে কোনো সংখ্যা ইনপুট দিয়ে দেখবে সংখ্যাটি ধনাত্মক বা ঋণাত্মক কিনা, তো এটা কিন্তু একটা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়ে এবং এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই স্টেটমেন্ট ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইফ স্টেটমেন্টটা ব্যবহার করব। তো দেখো এখানে আমি কি লিখছি, হ্যাশ লিখে ইনক্লুড studio.h, আর এখানে আরেকটা তুমি হেডার ফাইল হিসেবে লিখতে পারো হ্যাশ ইনক্লুড conio.h, এটাও কিন্তু একটা হেডার ফাইল। তারপর দেখো মেইন ফাংশন লিখতে হয়। যদি তুমি conio.h এই হেডার ফাইলটি ব্যবহার করো তাহলে তোমাকে একটু conio.h এটা না দিলে কোনো সমস্যা নেই। যদি তুমি এটা ব্যবহার করো তাহলে গেস ফাংশনটি লিখতে হবে। এই যে একটা লাস্টে একটা গেস ফাংশন আছে বা getch, হ্যাঁ, গেট সিএস ফাংশনটা তুমি ব্যবহার করতে পারো বা গেস ফাংশন ব্যবহার করতে পারো। আর যদি তুমি না লেখো এটা কোনো সমস্যা নেই, তারপরও তোমার প্রোগ্রাম এক্সিকিউট হবে। তো দেখো এখানে আমি ইন্টিজার হিসেবে এ নিলাম, এটা ডিক্লেয়ার করে নিলাম। তুমি এখানে চাইলে এন লিখতে পারো। আর প্রিন্ট এফ আমরা ব্যবহার করি কোনো অজানা মান জানার জন্য, তাহলে ইন্টার আ নাম্বার, তারপরে এই যে মানটি আমি জেনেছি তাকে আমি ইনপুট হিসেবে নিয়েছি এবং এটা যেহেতু একটা ইন্টিজার এই জন্য %d ব্যবহার করছি, এটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়।
আর এখানে একটি অ্যাড্রেস অপারেটর ব্যবহার করেছি অ্যাম্বারস্যান্ড এ দিয়ে, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা আমি নিয়েছি সেটা আমি অ্যাড্রেসে শো করিয়েছি। এখন আমি এখানে একটা কন্ডিশন ব্যবহার করছি, যে শর্ত, এই যে ইফ কন্ডিশন, দেখো ইফ যখন স্টেটমেন্ট ব্যবহার করছি, তো এখন দেখো এখানে প্রিন্ট লিখে দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ, এটা আমি লিখতে পারবো। ঠিক আছে, তো দেখো তারপর কোনির জন্য গেট সিএস ফাংশন ব্যবহার করছি, তারপরে কন্ট্রোল করো, তাহলে তোমার আউটপুট এবার চলে আসবে। তো আশা করি এভাবে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তুমি তোমার সি প্রোগ্রামগুলো করতে পারবে। এবার দেখো ইফ ডট ডট এস স্টেটমেন্ট জিনিসটা কি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। দেখো ইফ ডট ডট এস স্টেটমেন্টের ক্ষেত্রে ইফ এর কন্ডিশনটি সত্য হলে নির্দিষ্ট স্টেটমেন্ট সমূহ নির্বাহ হয়, আর যদি প্রোগ্রামে কোনো কন্ডিশন সত্য না হয় তাহলে এস এর স্টেটমেন্টগুলো সমূহ নির্বাহ হয়। তো সি প্রোগ্রামে অন্যথায় অর্থে এস স্টেটমেন্টটি ব্যবহৃত হয়। আমরা অন্যথায় ব্যবহার করি এস কথাটি। তো এস স্টেটমেন্ট কোনো কন্ডিশন থাকে না, এস এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, কিন্তু ইফ ডট ডট এস স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাট হচ্ছে এরকম, যেমন ইফের মধ্যে কন্ডিশন থাকবে, তারপর তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট লিখবে। স্টেটমেন্ট কথাটি অর্থ হচ্ছে তুমি এখানে যে কাজগুলো করবে, তারপর এলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, মানে এলসটা আলাদা তোমাকে লিখতে হবে। এই এলস এর পরে তোমাকে আরেকটা স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। তাহলে এই যে স্ট্রাকচারটি হচ্ছে ইফ ডট ডট এলস স্টেটমেন্টের একটি ফরম্যাট, যেটা আমরা সি প্রোগ্রামে ব্যবহার করব। তো এখানে দেখো আমি কিবোর্ড থেকে যদি কোনো সংখ্যা ইনপুট দিয়ে দেখি যে সংখ্যাটি ধনাত্মক কিনা বা ঋণাত্মক, সেক্ষেত্রে আমরা এইভাবে তার সি প্রোগ্রামটা আমরা করছি, যেটা হচ্ছে প্রথমে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে, তারপর প্রিন্ট এফ লিখে, তারপর এলস স্টেটমেন্ট ব্যবহার করে, দেখো প্রিন্ট লিখে দ্য নাম্বার ইজ নেগেটিভ করেছি, তারপর গেট সিএস ফাংশন ব্যবহার করছি, তারপর আমি এই প্রোগ্রামটা শেষ করছি সেকেন্ড বা রাইট ব্রেস দিয়ে অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। অর্থাৎ এভাবেই তুমি ইফ ডট ডট এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা সেটা তুমি প্রমাণ করতে পারবে। তো শিক্ষার্থীরা আরেকটা জিনিস দেখো, এলস ইফ স্টেটমেন্ট এটা কিভাবে ব্যবহার করবা। তো আমি একটু বলে দিচ্ছি যে যদি প্রোগ্রামে একাধিক কন্ডিশন যাচাই করতে বলে, তাহলে প্রথম কন্ডিশনটি যাচাই করার জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, তারপরে কন্ডিশনগুলো যাচাই করার জন্য এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। সি প্রোগ্রামে অন্যথায় যদি, এই কথাটির অর্থ হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, অন্যথায় যদি এই কথা অর্থে আমরা এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। অর্থাৎ এলস ইফ স্টেটমেন্ট ব্যবহারের যে স্ট্রাকচার বা ফরম্যাটটি হচ্ছে এরকমের, ইফ লিখে একটা কন্ডিশন লিখবা, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটি স্টেটমেন্ট দিতে হবে, তারপর এলস ইফের মধ্যেও কিন্তু তোমার আরেকটা কন্ডিশন লিখতে হবে, এরপর আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট লিখতে হবে। অর্থাৎ এখানে দুইবার স্টেটমেন্ট লিখতে হবে, একটা হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে লিখতে হবে, এলস ইফের মধ্যে লিখতে হবে। এরপরে আরেকটি কথা আছে, এলস লিখে আবার একটা স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ অন্যথায় যদি হয় এলস ইফ ব্যবহার করবা, তারপরে আবার এলস কন্ডিশনটা ব্যবহার করতে হবে, এলসটা ব্যবহার করতে হবে। কিন্তু এখানে আর এটা কোন সি প্রোগ্রামিং এ ব্যবহার করা হয়? এলস ইফ স্টেটমেন্টে ব্যবহার করতে হবে। ঠিক আছে, না স্যার, এটা যে তিনটি সংখ্যার যোগ বৃহত্তর এগুলো নাকি? না এটা আমরা দেখাবো, দেখাচ্ছি। কিবোর্ড থেকে কোনো সংখ্যার ইনপুট নিয়ে দেখবে সংখ্যাটি শূন্য, ধনাত্মক অথবা ঋণাত্মক কিনা, এখানে ব্যবহার করতে হবে তিনটা জিনিসের মধ্যে, যেমন শূন্য কিনা, ধনাত্মক কিনা অথবা ঋণাত্মক কিনা। তো আমরা এটা দেখি, এখানে ইন্টিজার হিসেবে আমরা এই নিলাম, প্রিন্ট হিসাবে আমরা এই মানটা জানবো, স্ক্যানএফ এর মধ্যে ইনপুট হিসেবে এটা নিব। তারপর দেখো ইফ লিখে এ ইকুয়াল টু 0 লিখেছে, প্রিন্ট দ্য গিভেন নাম্বার ইজ 0। এলস ইফ এর ক্ষেত্রে এ গ্রেটার দ্যান 0 লিখেছে, তারপরে এলস এর ক্ষেত্রে লিখছে, এখানে কি উপরেরটা হচ্ছে এলস ইফ, এর মধ্যে একটা কন্ডিশন দিছে, আর এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আর স্টেটমেন্ট সবসময় সেমিকোলনের মধ্যে দিয়ে লিখতে হয়। কোনো স্টেটমেন্ট যদি লিখতে হয় অবশ্যই সেমিকোলন সাইন ব্যবহার করতে হবে। এলস এর আন্ডারে কিন্তু আরেকটি স্টেটমেন্ট আছে এখানে, তারপরে কোনিও ডট এস এর ক্ষেত্রে গেট সিএস ফাংশন ব্যবহার করা হয়েছে। তাহলে এটাই ছিল এলস। আর এটা একটু করে বুঝিয়ে দেন। আচ্ছা করব, আগে এটা শেষ করে নাও, তারপর দেখো আমি সবগুলি বুঝিয়ে দিচ্ছি। নেস্টেড ইফ ডট ডট এলস স্টেটমেন্ট, একটি ইফ ডট ডট এলস স্টেটমেন্টের মধ্যে যখন এক বা একাধিক ইফ ডট ডট এলস স্টেটমেন্ট ব্যবহৃত হয় তখন তাকে নেস্টেড ইফ ডট ডট এলস স্টেটমেন্ট বলে। তো নেস্টেড ইফ ডট ডট এলস স্টেটমেন্টের ফরম্যাট হচ্ছে এটা, প্রথমে ইফ লিখে কন্ডিশন লিখতে হবে, তারপর আরেকটা কন্ডিশন লিখতে হবে, তারপর স্টেটমেন্ট লিখতে হবে।
ঠিক আছে, এটাই ছিল কি নেস্টেড ইফ এলস ডট ডট এলস স্টেটমেন্টের স্ট্রাকচার। দেখো লিপ ইয়ার অধিবর্ষ নির্ণয় প্রোগ্রামটা ওরা করছে কি দিয়ে, এলস ইফ দিয়ে করেছে। দেখো এলস ইফ ব্যবহার করছে, এলস ব্যবহার করছে, তারপর গেট সি এস ফাংশন ব্যবহার করছে। তো আমরা এখানে কেলি ব্রেস বলা হয় এটাকে। প্রতিটি কন্ট্রোল স্টেটমেন্টের জন্য একাধিক স্টেটমেন্ট ব্যবহৃত হলে স্টেটমেন্ট সমূহ কার্লি ব্রেস, এই যে আমি যেটাকে বলছিলাম এই যে লেফট ব্রেস রাইট ব্রেস, এটার নাম হচ্ছে কার্লি ব্রেস। নামটা কি, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে লিখতে হয়। আর যদি একটি স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাহলে কার্লি ব্রেসের মধ্যে না লিখলেও সমস্যা নেই। উপরের উদাহরণে প্রত্যেকটি কন্ট্রোল স্টেটমেন্টের জন্য একটি স্টেটমেন্ট লেখা আছে, তাই কার্লি ব্রেসের মধ্যে লেখা হয়নি। এরপর আছে সুইচ স্টেটমেন্ট জিনিসটা কি, এটা আমি শেষ করি তারপর বুঝাবো। যে প্রোগ্রামে একাধিক কন্ডিশন লেখার ক্ষেত্রে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। অনেক বড় প্রোগ্রামের ক্ষেত্রে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম লেখা কষ্টকর, তাই এক্ষেত্রে এলস ইফ স্টেটমেন্টের পরিবর্তে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা সহজ। তো সুইচ স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাট হচ্ছে এটা, সুইচ লিখে এক্সপ্রেশন লিখতে হবে, তারপরে এই যে কার্লি ব্রেস লিখে কেস কন্ডিশন 1 স্টেটমেন্ট ফর কনসোনেন্ট ব্রেক ব্যবহার করতে হয়, আবার আরেকটি স্টেটমেন্ট ব্রেক, মানে এই সুইচের ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করতেই হবে, সুইচের ক্ষেত্রে ব্রেক আসবে। তো এভাবেই আমাদের এই স্টেটমেন্টগুলো ব্যবহার করতে হবে। তো আরেকটি সুইচ স্টেটমেন্টের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, তোমরা এগুলো পড়ে নিবা, এটা তোমাদের জানতে হবে অবশ্যই। তারপরে দেখো দুটি সংখ্যা ইনপুট নিয়ে সুইচ স্টেটমেন্টের সাহায্যে যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ করার একটি প্রোগ্রাম এখানে দেখানো হয়েছে। তো আমরা এগুলো শিখব, করব। আর একটি অক্ষর সর্বর্ণ ব্যঞ্জন তা নির্ণয়ের একটি সুইচ স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রাম লিখো। তো আমরা এগুলো করব পর্যায়ক্রমে। তো আমি মোটামুটি প্রত্যেকটা স্টেটমেন্ট সম্পর্কে বর্ণনা করেছি। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে। এখন এটা